জুলাই অগাস্টের যে ঘোষণাপত্র এনসিপি এবং ছাত্রদের একাংশ দাবি করছে, তার ভিতরে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে 1972 সালের সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া। 1972 সালের সংবিধান ছুঁড়ে ফেলার দায়িত্ব নির্বাচিত সরকার এবং তাও আবার পার্লামেন্টের অ্যাবসলিউট মেজরিটির বিষয়ে থাকে। কিন্তু বাংলাদেশ আনইউজুয়াল সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এটা একটি ইন্টারিম গভর্নমেন্ট, বিপ্লবী সরকারও না। এখানে আইনের বৈধতার বিষয় আছে। বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই সরকার নিষিদ্ধ করার আদৌ আইন অধিকার আছে কিনা সেটা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। তবে যাই বলি না কেন, আওয়ামী লীগকে পরিশোধন করার দাবি আছে এবং সেই প্রেক্ষিতে পরিশোধিত হবে। বিএনপিতেও পরিশোধনের অনেক বিষয় আছে, পরিশোধন তার শেষ নেই। কিন্তু জুলাই অগাস্টে যে ঘোষণাপত্রের বিষয়টি আছে, সেখানে সব কিছু যে অমূলক তা নয়। 1972 সালের সংবিধান মূলত আমি মনে করি কতগুলো দোষে দুষ্ট, যেই কারণে এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি। 1972 সালের সংবিধান 1947 সালের সেন্টিমেন্টকে ধারণ করে না কোনোভাবেই। 1947 সালের দেশ বিভাজনের ক্ষেত্রে আমাদের পূর্বপুরুষরা ধর্মীয় পরিচয়টাকে আসলে সামনে রেখেছিলেন, যদিও তারা চেয়েছিলেন একটি রাষ্ট্র যেখানে মানুষের জাত এবং ধর্মের কারণে ডিসক্রিমিনেশন হবে না। তো যেভাবেই হোক না কেন, 1947 সালের পর থেকে সেনাবাহিনী মূলত দায়িত্বে ছিল আমাদের দুই পাকিস্তানেই তখন। তাই গণতান্ত্রিক মন মানসিকতা বা গণতন্ত্রের চর্চা ঠিকমতো হতে পারেনি। দুই পাকিস্তানেরই এই নালিশটি ছিল। ওদিকে ভুট্টোও চেষ্টা করছিলেন যে পশ্চিম পাকিস্তানিদের গণতান্ত্রিক অধিকার আদায় করতে। অপরদিকে আমাদের বাংলায় আওয়ামী লীগ চেষ্টা করছিল আমাদের সাধারণ বাঙালিদের অধিকার আদায় করতে। পশ্চিম পাকিস্তানিরা তারা অবশ্যই জাত হিসেবে বা সাংস্কৃতিক দিক থেকে আমাদের থেকে অনেকাংশেই ডিফারেন্ট তখনও ছিল। যেহেতু আমাদের এই বাংলায় আমাদের বাঙালি কালচার আমাদের ইসলামিক কালচারকে মোল্ড করেছে বা দুইটাতে ফিউশন হয়েছে, তাই আমরা বাঙালি মুসলিম এবং ওরা ছিল অবাঙালি, মূলত পাঞ্জাবি মুসলিম। এই সংঘাত তো স্বাভাবিকই ছিল, যদিও ফাউন্ডিং ফাদাররা চাননি যে জাতিগত পার্থক্যের কারণে পাকিস্তানে বৈষম্য সৃষ্টি হবে, কিন্তু তা হয়েছে। তাই শেষ পর্যন্ত ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে আমরা, বৈষম্যের শিকার হয়ে বাঙালিরা বাঙালির অধিকারের আন্দোলন করতে গিয়ে আমাদের অবশ্যই 1971 সালে যুদ্ধ হয়েছে। কিন্তু বাঙালির অধিকার আদায় করতে গিয়ে এবং মুসলিম অমুসলিম সবার বাঙালি অধিকার আদায় করতে গিয়ে এবং যার সাথে অর্থনৈতিক অধিকার জড়িত ছিল, আমাদের ইসলামিক আইডেন্টিটিকে আসলে পরিচয়টাকে মূল্যায়ন করা হয়নি। ইসলামিক পরিচয়টা এর জন্যই গুরুত্বপূর্ণ, যেহেতু 47 সালের দেশ বিভাজন হয়েছিল আমাদের ইসলামিক কালচারকে, ইসলামিক ধর্মকে আক্রমণের থেকে রক্ষা করার জন্য। আমাদের 47-এর সেই নেতাদের যে সাবধানবাণী, সেটা সত্য হয়েছে বর্তমান ভারতের দিকে তাকালে দেখা যায়। ভারত এখন সিরিয়াস সেকুলার থেকে অলমোস্ট একটি ফান্ডামেন্টালিস্ট হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে যদি দেশ বিভাজন না হতো তাহলে আমরা হিন্দুত্ববাদের পায়ের তলায় থাকতাম, সেখান থেকে আমরা বেঁচে গেছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা আধা বাঙালি হিসাবে আমাদেরকে নানানভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতের মানুষরা, বিশেষ করে অমুসলিমরা, ব্র্যান্ডিং করে চলেছিল। যেমন জল বলতে হবে, পানি বলা যাবে না। আমাদের সংস্কৃতিতে তারা এমন কিছু বিষয় নিয়ে এসেছে যেগুলো আসলে অনেকটা হিন্দু ধর্মের সাথে যুক্ত, মঙ্গল প্রদীপ ইত্যাদি। সেগুলো অ্যাকসেপ্টেবল নয়, আমাদের কখনো ছিল না এগুলো আমাদের বাঙালি কালচারে। কিন্তু আরও বাঙালি, কারণ আমাদেরকে পশ্চিমবঙ্গে বাঙালিকে তারা ডাকে বাঙাল, মানে আমরা পুরো বাঙালি নই। বাঙালিকরণের প্রক্রিয়ায় কালচারাল বিনিময়ের নামে আমাদেরকে বাঙালিকরণের
প্রচেষ্টায় তারা হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকানো শুরু করার চেষ্টা করেছিল। পশ্চিমবঙ্গের বাঙালিরা হিন্দু বাঙালি, জিয়াউর রহমানের কথায় আমরা তাদের থেকে এখন অনেক আলাদা হয়ে গেছি। তাই আমাদের হিন্দু বাঙালি হলে চলবে না, হিন্দু বাঙালি কালচার আনলে চলবে না। আমরা মুসলিম, এখানে হিন্দু যারা তারাও অনেকভাবেই মুসলিম কালচার দ্বারা প্রভাবিত। এই ইসলামিক ভ্যালুসটাকে মূল্য দেওয়া হয়নি ৭২ সংবিধানে। অপরদিকে এরশাদ আবার রাষ্ট্রধর্ম ইসলাম করে অমুসলিমদেরকে সরাসরি সেকেন্ড গ্রেড সিটিজেন বানিয়ে দিয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামকে অবজ্ঞা করা যাবে না। এর অর্থ এই নয় বাংলাদেশের শরিয়া রাষ্ট্র কায়েম করতে হবে, যেটা জামাত চায়। সব কিছু মিলে এই সেন্টিমেন্টগুলোর একটি সমাধান দরকার। অন্যথায় আমরা বাঙালি যদি দাবি করি, সম্পূর্ণ বাঙালি মানেই বাংলাদেশ, তাহলে পার্বত্য চট্টগ্রাম ওখানে তো বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম হবেই, কারণ ওদের তো বাঙালি নয়। বঙ্গবন্ধুর মতো ওদেরকে তো বলা যায় না যে তোমরা বাঙালি হয়ে যাও। বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই মুসলিম, অমুসলিম, বাঙালি, অবাঙালি সবাই হবে মুসলিম বাংলাদেশ প্রধান দেশে বাংলাদেশি, এবং সেখানে যার্রা পরিমাণ তাদেরকে ডিসক্রিমিনেশন করা যাবে না। আমাদের বাংলাদেশের ইসলামিক ভ্যালুসটাকে যদি আমরা বা কালচারটাকে যদি অমুসলিম হয়েও যদি বজায় না রাখেন, তাহলে এক সময় বাংলাদেশের অস্তিত্বের কারণ আর থাকবে না। পশ্চিমবঙ্গের বা ভারতেরা চাইবে বাংলাদেশকে রাম রাজ্যে পরিণত করতে, আর ইসলামকে শরিয়া আইনের মাধ্যমে মৌলবাদীরা চাইবে খেলাফতের দোহাই দিয়ে আরবি মুসলিম বাংলাদেশি বানাতে। তাই বাংলাদেশকে রক্ষা করার অন্যতম শর্ত হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে ইসলামিক ভ্যালুস থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে, ইসলামিক ভ্যালুস বলতে ইসলামিক কালচার থাকবে। দেখবেন অনেক ইহুদিরাও, এক্স ইহুদি বলে নিজেকে, অনেক অনেক সাংবাদিক আছে আমেরিকা বলে আমি ইহুদি ধর্ম বিশ্বাস করি না, কিন্তু ইহুদি কালচার পালন করি, আমি কালচারালি জুইশ। তাই ইসলাম ধর্ম আপনি পালন করেন বা না করেন, বাংলাদেশে মুসলিম কালচার, মুসলিম বাঙালি কালচার ডমিনেটিং কালচার। সেখানে আরবীয় মুসলিম আমাদের হতে হবে না, ঠিক যেমনটি পশ্চিমবঙ্গের বাঙালি হতে হবে না। সত্যি কথা বলতে গেলে জাতীয়তাবাদী দলের সংবিধানই বাংলাদেশের মানুষের সবচাইতে বেশি মনের ভাব, আকাঙ্ক্ষা প্রকাশ করে, যেটা ৪৭ এবং ৭১কে ধারণ করে, এমনকি ২৪কেও ধারণ করে। আর ২৪কে ধারণ করতে হলে বিএনপিকে মনে রাখতে হবে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। এই সব কিছুর সংমিশ্রণেই বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি। বাংলাদেশে যেমন অতি বৃদ্ধদের রাজনীতির অবসান হতে হবে, ইউনূসের মতো, শেখ হাসিনার মতো, খালেদা জিয়ার মতো, আবার ঠিক একইভাবে অতি শিশুদের, যেমন আসিফ মাহমুদ, নাহিদ, এদের অতিরিক্ত মূল্যায়নও বন্ধ করতে হবে। আমাদের প্রজন্মকে সামনে আসতে হবে, কারণ আমরা ৭১ ধারণ করেছি, ২৪ও অভিজ্ঞতা দিয়ে দেখেছি। আমাদের দাদাদের কাছ থেকে ৪৭ সাল জেনেছি। সর্বশেষে ভিডিওটি শেষ করার আগে একটি সাবধানবাণী দিচ্ছি, সেটা সবার জন্য প্রযোজ্য। বাংলাদেশে সবচেয়ে বেশি করাপশন করেছেন ২৪-এর পরে ডক্টর ইউনূস। উনি ব্যক্তিগতভাবে না করলেও ওনার গ্রামীণ দিয়ে উনি যে অ্যাডভান্টেজ নিয়েছেন, এটা আপনারা সবাই জানেন, সেটাও এক ধরনের দুর্নীতি। তাই ওনার নিজের জন্য না হলেও উনি ওনার গ্রামের জন্য দুর্নীতি করেছেন। সেই হিসাবে ওনাকেও ইতিহাসে ফয়দাবান হিসাবে দেখবে। ওনার প্রেস্টিজ উনি নষ্ট করেছেন। শুধু ব্যক্তিগত মামলা থেকে উনি মুক্তি পাননি, উনি ওনার গ্রামীণের যথেষ্ট ফয়দা নিয়েছেন। যেমন যারা রেমিটেন্স পাঠাবে তাদের উপর যেমন ট্যাক্স ধারণ করা হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিদেশে মানুষ পাঠানোর জন্য যে আদম ব্যবসা উনি শুরু করতে যাচ্ছেন, ওইখান থেকে উনি
ফিরতি পয়সা আদায় করবেন, অর্থাৎ মানুষ যাবে, মানুষ পাঠাবে, ওখান থেকে উনি ফায়দা নেবেন। মানে উইন উইন সিচুয়েশন ওনার জন্য। এটা একটা এরকম যে কোনো একটি করাপ্ট গ্রুপ অফ কোম্পানি, তারা ব্যাংক করেছে, ওখান থেকে ক্রেডিট কার্ড দিয়েছে, আবার নিজেরাই শপিং মল করেছে, ওই ক্রেডিট কার্ড আবার ওই শপিং মলে গিয়ে তাদেরই শপিং মলে খরচ করে, মানে চক্রবৃদ্ধি। বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট করাপশন করেছে। 24-এর পরে অনেকে যারা দেশ থেকে ভেগেছে তাদেরকে ভাগার সুযোগ করে দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী কামিয়েছে, যেটার আজব কালো এই বিষয় সামনে আসবে। আবার বাংলাদেশে যারা এনসিপি করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, ওরাও নানাভাবে দুর্নীতিতে জড়িত হয়েছে, এটা আপনারা জানেন। 2024-এ অনেক সাধারণ পুলিশ অফিসার জীবন হারিয়েছেন, যারা কোনোভাবেই আসলে কোনো অন্যায় করেননি। এই বিচার প্রক্রিয়া আবার শুরু হবে বাংলাদেশে। ইনডেমনিটি করেও যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদের রক্ষা করা যায়নি, যুদ্ধাপরাধীদেরকেও কোনোভাবে রক্ষা করা যায়নি, ঠিক একইভাবে এনসিপিতে যারা বা বৈষম্য বিরোধী যারা বিভিন্নভাবে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত, আজ হোক, 5 বছর পরে হোক, 10 বছর, 20 বছর পরে হোক, যারাই ক্ষমতায় থাকবে তারা এদেরকে মার্ডার কেস দেবে, করাপশনের বিচার হবে। বিএনপিও অনেক দুর্নীতি করছে বর্তমানে। এ বিষয়ে বিএনপিকে সাবধান হতে হবে। বেইল বাণিজ্য চলছে আদালতগুলোতে, কোটি কোটি টাকার বেইল বাণিজ্য, দুর্নীতি চালানো হচ্ছে, এবং এটা চালানো হচ্ছে যখন কিনা বাংলাদেশে আদালত প্রাঙ্গণ বিশেষ করে বিএনপির দখলেই। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আছে। কারণ আজব কালো এগুলোর বিচার হতে হবে। শুধুমাত্র আওয়ামী লীগের দোষ দিলে তো হবে না। দুর্নীতিতে রেকর্ড করেছে গত 1 বছরে ইউনূস সরকারের অধীনে সব পক্ষই।